প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা জানি বা আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি যে মহামারী করোনা কি অস্বাভাবিক সমস্যা আমাদের সৃষ্টি করে দিয়েছে জনজীবনে। আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত, সেহেতু আমাদের স্বার্থটাই আমরা বেশি বেশি ফলাও করে বলার চেষ্টা করব যে আজ প্রায় 1.5 বছর হতে চলল আমরা সরাসরি পাঠদানের সাথে যুক্ত নই। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে আসতে পারে না। আমরা শিক্ষকরা ছাত্রছাত্রীদের কলেজে ক্লাস নিতে পারি না। এটা সত্যি আমার কাছে খুব কষ্টদায়ক। অনলাইন ক্লাসে ক্যামেরার সামনে বসে দাঁড়িয়ে ক্লাস করাই ঠিকই, কিন্তু ছেলেমেয়েরা যদি সামনে না থাকে সেই ক্লাসের সেই ভালো লাগাটা সঠিকভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরেও ছাত্রছাত্রী তোমরা যারা বাড়িতে বসে আছো, একেবারে অলসভাবে বসে না থেকে এই অনলাইন ক্লাসগুলো দেখলে তোমাদের কিছুটা হলেও আমি আশা করি উপকারে আসবে। সেই জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত এই অনলাইন ক্লাস। তো আমি আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে। সাথে সাথে সরকারের যে শুধু প্রসারী চিন্তাভাবনা, করোনাকালীন সময়ে একটা ছেলে একেবারে বসে না থেকে কিছু শিক্ষা গ্রহণ করলো, সেই চিন্তাভাবনা সরকারের সার্থক ও সফল হবে। তো আমরা আমাদের ক্লাসের আসল জায়গায় চলে আসি। তো আমি আমার পরিচয়টা প্রথমে দিই। আমি দেবদাস বাড়ই। আমি মোংলা সরকারি কলেজে হিসাব বিজ্ঞান প্রভাষক পদে আমার যোগদান। তো যাই হোক, আমরা আমাদের পরিচয় পর্ব শেষ হলো। আমরা আমাদের আজকে প্রথম বর্ষ আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটি হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম পত্রের, এটা প্রথম বর্ষেরই প্রথম পত্রের 3য় অধ্যায়ের অঙ্ক, যার নাম হলো ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী ইংরেজিতে বলা হয় ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখো তাহলে এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের থেকে, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমরা কি জানতে বা শিখতে পারবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখি এই অধ্যায় থেকে আমরা জানবো যেটা ব্যাংকের ধারণা। হ্যাঁ, ব্যাংক একটা প্রতিষ্ঠান, একটা আর্থিক প্রতিষ্ঠান যেখানে আমানতকারীর টাকা গ্রহণ করে এবং আমানতকারীর প্রয়োজনে ঋণ দেওয়া হয়, এরকম একটা সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। তো ব্যাংকের ধারণা উপকারভেদ আমরা আরেকটু পরে ব্যাংক বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করি। ব্যাংকে টাকা তুলতে গেলে আমাদের চেকের প্রয়োজন হয়। চেক ব্যাংকই তাদের নিজস্ব প্যাডে অথবা নিজস্ব স্টাইলে প্রস্তুত করা বা ছাপানো একটা লিখিত আদেশ দেওয়ার জন্য একটা
সুন্দর একটা চেক বই তৈরি করে, একটা লিখিত আদেশ বলা হয়। আমানতকারী অর্থাৎ ব্যাংক থেকে যারা সেবা গ্রহণ করে সব থেকে বেশি, সে আমানতকারী টাকা বিভিন্ন সময় টাকা অর্থ উত্তোলন করার জন্য এই চেক ব্যবহার করে। চেক বিভিন্ন রকম হতে পারে। তারপরে আসি ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা। ব্যাংক সমন্বয় বিবরণী মূলত কাকে বলে এটা আমরা একটু বুঝি। ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় করে যে বিবরণীর মাধ্যমে, সেইটাই তো ব্যাংক সমন্বয় বিবরণী। ওই ব্যাংক সমন্বয় বিবরণী এই কথার ভিতরে লুকায়িত। একটু বিস্তারিতভাবে আসি। ব্যাংক একটা বই প্রস্তুত করে তারা হিসাব কিতাবের জন্য, সেইটার নাম হলো পাস বই। এবং আমানতকারী মানে ব্যাংক থেকে যে সুবিধা গ্রহণ করে আমানতকারী বা ব্যবসায়ী, সে একটা বই প্রস্তুত করে, সেটার নাম হলো নকদান বই। একটা নির্ধারিত সময় শেষে, সেটা হতে পারে 1 মাস, হতে পারে 1 সপ্তাহ, সাধারণত 1 মাস শেষে এই দুটো বই অর্থাৎ নকদান বই এবং পাস বই অর্থাৎ ব্যাংকের বই, এই দুটো বইয়ের মধ্যে কিছু কিছু বাহ্যিক অথবা আভ্যন্তরীণ কারণে দুটো বইয়ের অর্থে গড়মিল দেখা দেয়। এই গড়মিলের কারণ অনুসন্ধান করে সমন্বয় করার নামই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা নিঃসন্দেহে কিছুটা হলেও ধারণা করতে পারলাম দুটো বই, একটা হলো নকদান বই, একটা হলো পাস বই। এই দুটো বইয়ের মধ্যে একটা হিসাব শেষে, একটা সময় শেষে অর্থাৎ সাধারণত 1 মাস শেষে দেখা যায় দুটো বইয়ের মধ্যে অর্থের কিছুটা অসমতা সৃষ্টি হয়। এই অসমতার কারণগুলো অনুসন্ধান করে সমন্বয় করার নামই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। আমার মনে হয় আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণাটা ছোট করে হলো পেয়েছি। আবার আসি ব্যাংক বিবরণী বা ব্যাংক পাস বইয়ের ধারণা। পাস বইটা কিরকম? আমানতকারী যখন টাকা জমা দেয় পাস বইয়ে, তখন দায় বৃদ্ধি পায়, ব্যাংকের দায় বৃদ্ধি পায়। তাহলে ব্যাংক সেটা দায় বৃদ্ধি পেলে ব্যাংক সেটা ক্রেডিট দিকে লিখে রাখবে যে XYZ যে কোনো একজন আমানতকারী, সেই আমানতকারী কি করলো, 10,000 টাকা ব্যাংকে জমা দিল। তাহলে ব্যাংক যে কোনো সময় ওই 10,000 টাকা ওই আমানতকারীকে ফেরত দিতে বাধ্য থাকবে। আবার ওই আমানতকারী যদি 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে বা পরের দিন 5,000 টাকার একটা চেক দেয়, তাহলে ওই আমানতকারীর হিসাব থেকে 5,000 টাকা ব্যাংক তাকে দিতে বাধ্য থাকবে। তখন লিখবে কোথায়? তখন ডেবিট দিকে লিখবে। দুটো দিক তো আমাদের, একটা ডেবিট একটা ক্রেডিট। তখন ডেবিট দিকে লিখবে যে XYZ কে 5,000 টাকা উঠায় দেওয়া হবে, উত্তোলন লিখে দেবে। এটা হচ্ছে ব্যাংক বিবরণী বা ব্যাংক পাস বইয়ের একটা ধারণা আমরা পেলাম। ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্ব প্রয়োজনীয়তা সেটা আমরা ওই সংজ্ঞার ভিতরে লুকায়িত আছে। একটা নির্ধারিত সময় যদি অর্থের গড়মিল দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। আরো একটু বিস্তারিত আসি। X নামক একজন আমানতকারী, সে 5,000 টাকার একখানা চেক দিল কাকে? Z নামক একজন ব্যবসায়ী 5,000 টাকার একখানা চেক দিল। যে Z তার কাছে টাকা পাবে, তখন সে 5,000 টাকার একটা চেক দিল। Z কি করলো? ওই 5,000 টাকার চেক সাধারণভাবে উচিত কি, ব্যাংকে যে জমা দিলে ব্যাংক X এর অ্যাকাউন্ট থেকে টাকা ওই Z কে দিয়ে দিবে, এটাই আমাদের স্বাভাবিকভাবে উচিত। কিন্তু Z কি করলো? সে ভুলবশত X এ প্রেরিত চেকখানা সে ব্যাংকে আর জমা দিল না। তাহলে আমানতকারী যখন চেক দিল, তখন আমানতকারী টাকার থেকে 5,000 টাকা কমে গেল,
কিন্তু ব্যাংকে যেহেতু জেড জমা দিল না, সেহেতু ব্যাংকের টাকা কিন্তু কমলো না। তাহলে মাসের শেষে দেখা গেল কি, দুই ব্যয়ের মধ্যে 5,000 টাকার গড় মিল। এই গড় মিলের কারণ অনুসন্ধান করার জন্যই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা প্রয়োজন। তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারলাম এই দুটো বইয়ের মধ্যে যে অসমতা সৃষ্টি হয়, এই অসমতা সমন্বয় করার জন্য, সমাধান করার জন্য আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। আমরা বইয়ে সুন্দর করে লেখা আছে, আরো বিস্তারিত আরো অনেক উদাহরণ আছে, যার জন্যে আমাদের এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ব্যাংক, বীমা, যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই। নকদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পার্থক্যের কারণ, এই পার্থক্য বিভিন্ন কারণে হতে পারে, সাধারণত বাহ্যিক কারণ এবং অভ্যন্তরীণ কারণ। বাহ্যিক কারণ অর্থাৎ ব্যাংকের বহিরাগত কারণ হতে পারে, আর অভ্যন্তরীণ কারণ ব্যাংক যে কোনো কিছু লিখতে ভুল করতে পারে। 2,500 টাকার চেকের জায়গায় শূন্য ডাইন পাশ থেকে একটা কম পড়ে গেল, 250 টাকা। এটা ব্যাংকের একটা নিজস্ব কারণ। এরকম আরও অনেক কারণ আমরা বইয়ে সুন্দর করে পাবো। তো বইগুলো আমাদের সুন্দর করে দেখতে হবে। এই অঙ্কটা সঠিকভাবে শিখতে গেলে লাগবে, আমাদের বই দেখতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত প্রক্রিয়া, এটা কিভাবে প্রস্তুত করব সেটা আমরা পরবর্তীতে অঙ্কের মাধ্যমে, একটা গাণিতিক প্রয়োগের মাধ্যমে এটা দেখাবো। তারপরে আছে নগদ অর্থের সচ্ছলতা নিশ্চিত করবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে নগদ অর্থের সচ্ছলতা নিশ্চিত হবে। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। দেখি ব্যাংক একটি ইংরেজি শব্দ। আমরা দেখি ব্যাংক একটি ইংরেজি শব্দ। এর আবিধানিক অর্থ হলো নদীর তীর, জলাশয়, ধনভাণ্ডার বা কোনো কিছু স্তূপ। এটা ব্যাংকের আবিধানিক অর্থ। আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি, যে ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান, যে ব্যাংকে আমরা ব্যবহার করবো, সেই ব্যাংক কাকে বলে আমরা একটু দেখি। ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান, যা আমানত হিসেবে অর্থ জমা রাখে, ঋণ দেয় এবং বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারলাম, এতক্ষণ যে আলোচনা করছিলাম, ব্যাংক হলো একটি আর্থিক মধ্যস্থ প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসাবে অর্থ জমা রাখে, আমানতকারীর অর্থ জমা রাখে, আমানতকারীকে আবার ঋণ দেয়, আবার কি করে বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করে। একজন প্রখ্যাত হিসাববিদের মতে, পিটার রোজ এর মতে, ব্যাংক হচ্ছে আমানত গ্রহণ ও ঋণ প্রদানকারী একটি মধ্যস্থ আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমাদের ওই যে সংজ্ঞা, ওই সংজ্ঞার সাথে পিটার রোজের মতটাও অনেকটা সিমিলারিটি আছে, আমরা দেখতে পাচ্ছি। আবার একটু বলি, ব্যাংক হচ্ছে আমানত গ্রহণ ও ঋণ প্রদানকারী একটি মধ্যস্থ আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। এবার আমরা একটা গাণিতিক সমস্যায় চলে যাই, কারণ বাস্তবতাটা হচ্ছে বড় কথা। আমাদের এই অঙ্কটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবেই আসবে। আবার যারা অনার্স কোর্সে পড়ে তাদেরও আছে বিআরএস বা ক্যাশ কন্ট্রোল, কন্ট্রোল অফ ক্যাশ। আবার যারা ডিগ্রি পাস কোর্সে পড়ে তাদেরও প্রথম বর্ষে এই অঙ্কটা আসবে। অর্থাৎ এই অঙ্কটা আমরা যদি ভালো করে শিখতে পারি, সামনে তোমরা যখন অনার্স অথবা পাস কোর্সে পড়বে তখন তোমাদের এটা প্রয়োজন। আমরা অঙ্কটা একটু দেখার চেষ্টা করি। নিম্ন বর্ণিত তথ্যাবলী 2019 সালের 31 ডিসেম্বর তারিখে নাজিমের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। কিরকম? নকদান বই অনুযায়ী ব্যাংক জমাতে উদ্বৃত্ত 40,000 টাকা। 2 নম্বরে 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 3 নম্বরে ব্যাংক কর্তৃক প্রদত্ত নোট পরিশোধ, কিন্তু নকদান বইতে লেখা হয়নি 5,000 টাকা।
4 নম্বরে 12,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। 5 নম্বরে ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে সরাসরি আদায় 9,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। 6 নম্বরে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। 7 নম্বরে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ 1,000 টাকা যা নগদানভুক্ত হয়নি। তো প্রথমে করণীয় কতেই আছে কি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। পাস বইয়ে লেখা হয়নি, পাস বইয়ে লেখা হয়নি এই লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আমরা দেখি পাস বইয়ে কোনটা কোনটা লেখা হয়নি, এখানে দেখি 2 নম্বরটা দেখি। 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 15,000 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক এখনো কিন্তু ব্যাংক আদায় করেনি, অর্থাৎ ব্যাংক ওখানে কিছু টাচ করেনি। তাহলে ওটা একটা পাস বইয়ে লেখা হয়নি এবং লেনদেনের পরিমাণ ওই 15,000 টাকা। পরবর্তীতে আছে কি একটু খেয়াল করি, পরবর্তীতে 4 নম্বরে আছে 12,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপিত হয়, ব্যাংকে এখনো অলরেডি উপস্থাপিত হয়। তাহলে 2 নম্বর এবং 4 নম্বর সুন্দর করে ক্রমিক নং, বিবরণ এবং বিস্তারিত টাকা মোট টাকা দিয়ে সুন্দর করে এটা লিখে দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে হবে কত? 2 নম্বরে 15,000 টাকা আর 4 নম্বরে 12,000 টাকা। তাহলে 15 আর 12 27,000 টাকা বা লেনদেনের পরিমাণ, মোট লেনদেনের পরিমাণ 27,000 টাকা। ক নম্বরটা হয়ে গেল, এটা আমরা বোর্ডে আর দেখালাম না যেহেতু আমাদের অনলাইনে ক্লাস, সময়ও অতিরিক্ত পাওয়া যায় না। তারপরে কি আছে ক নম্বরে আমরা একটু দেখি 3, 5, 6 ও 7 নং লেনদেনগুলি জাবেদা দাখিলা দেখা। আমরা সুন্দর করে ছোট্ট একটা জাবেদার ঘর কেটে ফেলি, ছোট্ট একটা জাবেদার ঘর কাটি। এটা হলো ক নম্বর, এটা ক্রমিক নং, ক্রমিক নং। এটা হলো কি বিবরণ, বিবরণ। হ্যাঁ, এটা হলো কপি প্রতিয়ান পৃষ্ঠা, আর এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। এখানে কি লিখি? জাবেদা দাখিলা। ঠিক আছে, তো দেখি 3-এ ক্রমিক নং 3 তিনে কি আছে? ব্যাংক কর্তৃক প্রদত্ত পরিশোধ কিন্তু নগদান হয়ে এখনো লেখা হয়নি। তাহলে এটা আমাদের জানা রাখতে হবে, জানাটা অত্যন্ত সহজ। ব্যাংক কর্তৃক প্রদত্ত টাকা পরিশোধ করা হয়েছে, ব্যাংক থেকে টাকার পরিমাণ কমে গেল। হ্যাঁ, তাহলে কি হবে? প্রদেয় নোট হিসাব ডেবিট, ডেবিট ক্রেডিট লেখা যাবে না এখন। আমরা এখনো অনেকে প্রথম বর্ষে পড়ি, তো এখনো অনেকে ডেবিট ক্রেডিট লিখি, কিন্তু এটা লেখা ঠিক নয়। আর ব্যাংকের থেকে টাকার পরিমাণ কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত? 5,000 টাকা। ডেবিট দিকে লিখি, এই টাকা লিখে ডেবিট ক্রেডিট নিশ্চিত করতে হবে এখান থেকে একটা টাকা। ঠিক আছে, পরবর্তীতে আসি আমরা 5 তারিখে। 5 তারিখে কি আছে দেখি? ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে সরাসরি আদায় 9,000 টাকা। ব্যাংক সরাসরি আদায় করলো 9,000 টাকা, যা নগদান বইতে এখনো লেখা হয়নি। ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল, তাহলে ব্যাংকের পরিমাণ যদি বেড়ে যায় কি হবে? জাবেদা ব্যাংক হিসাব এবার ডেবিট হবে, ব্যাংক হিসাব ডেবিট। আর কার কাছ থেকে আসলো? ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে। দেনাদার অর্থ প্রাপ্য হিসাব। দেনাদার এখন আর আধুনিক পদ্ধতিতে লিখবো না, আমরা লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট। টাকার পরিমাণ হলো কত টাকা? 5 তারিখে 9,000 টাকা, তাই তো? 9,000 টাকা। এখানে ডেবিট ক্রেডিট, ডেবিটেও 9,000 টাকা লিখি,
ক্রেডিটেও ৯,০০০ টাকা লিখি, দাগ দিয়ে দিয়ে, অর্থাৎ এখানে শেষ হলো। পরবর্তীতে কি হলো, ৬ তারিখ, তাই তো? ৬ তারিখে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় ৬,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি। ৬ তারিখ ব্যাংক আদায় করলো, তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেল। ব্যাংক হিসাব ডেবিট, আর কি মারফতে আদায় হলো, বিনিয়োগের সুদ। তাহলে লিখতে হবে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হিসাব, সুদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত কত ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা। শিক্ষার্থীরা তোমরা নিঃসন্দেহে জাবেদা ক্লাস 9-এও করে আসছো, এগুলো বুঝতে পারছো। ৭ নম্বরে কি আছে, ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ১,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি। দেখি এটা একেবারে সোজা, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, আর কোথা থেকে কমে যাচ্ছে টাকা, ব্যাংক থেকে কমে যাচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ ১,০০০ টাকা। এখানে আমাদের খ নম্বর অর্থাৎ ৪ মার্কের প্রশ্ন, খ নম্বর জাবেদা এখানে শেষ হলো। এগুলো আর যোগ বিয়োগ কিছুই করার দরকার নেই, এইভাবে আমরা রেখে দিই। তাহলে খ নম্বর ইতিমধ্যে আমাদের শেষ হলো। আর আমি আশা করি নিঃসন্দেহে তোমরা সবাই বুঝতে পারছো, কারণ এটা অতি সহজ, ক্লাস 9-এও সুন্দর করে করে আসছো। আমি মুছে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তীতে আমরা দেখি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে আমাদের। এইটা একটু দেখি, এটা আমাদের কাছে অর্থাৎ এসএসসি পাস করে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা এখানে আসছো কলেজে লেখাপড়া করার জন্য, উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য, তোমাদের ক্ষেত্রে একটু কঠিন। এটা যেহেতু একেবারে নতুন, উপরে লিখি, এটা লিখি ক্রমিক নং, ক্রমিক নং, এটা হলো বিবরণ, বিবরণ, এটা হলো বিস্তারিত টাকা, বিস্তারিত টাকা, এটা হলো মোট টাকা। একেবারে সহজ। উপরে নামটাও লিখতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী, সমন্বয় বিবরণী, বিবরণী। উপরে যদি কোনো নাম থাকে এখানে তারিখ দিতে হবে 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর কত সাল, 2019, 2019 সাল। তো আমরা দেখি প্রথমে আছে কি, এটা দুটো বই, তো যেহেতু ব্যাংকের একটা পাস বই এবং আমানতকারীর একটা বই, সেটা হচ্ছে নগদান বই। এই দুটো বই যে কোনো একটা বই ধরে অঙ্ক করা যাবে। প্রথমে যে বইটা ধরে অঙ্ক করার কথা বলা থাকবে সেটা নিশ্চিত করা থাকবে 1 নম্বরে, প্রথমেই সেইটা ধরে আমাদের সামনের দিকে এগোতে হবে। তো এখানে আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে আমরা লিখি নগদান, নগদান বই অনুযায়ী, অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, উদ্বৃত্ত। টাকার পরিমাণ কত, 40,000 টাকা। আমরা একেবারে মোট টাকার ঘরে 40,000 টাকাটা লিখি। তারপরে এখানে যেটা লিখতে হবে, এখানে লিখতে হবে যোগ, আর পোর্শনে লিখতে হবে বাদ। কিছু কিছু যোগ করতে হবে, কিছু কিছু বাদ দিতে হবে, ওই যে সমন্বয় করতে হবে। তো এই মুহূর্তে আমি একটা কথা বলতে হবে, আমরা কোন বই ধরে অঙ্ক করলাম, আমরা এখানে নগদান বই ধরে অঙ্ক করব। যে বই ধরে অঙ্ক করব, এই অঙ্কটা করার নিয়ম হলো যে বই ধরে অঙ্ক করব সেই বইয়ের টাকা বিপরীত বইয়ের সমান করতে হবে, প্রয়োজনে যোগ করতে হবে অথবা বাদ দিতে হবে। সেই জন্য আমরা যোগ অথবা বাদের কথাটা লিখলাম। আমি আরেকবার বলি, যে বই ধরে অঙ্ক করব, নগদান বই ধরে এখানে অঙ্ক করি, যে বই ধরে অঙ্ক করব সেই বইয়ের টাকা বিপরীত বইয়ের সমান করতে হবে। বিপরীত বই অর্থাৎ
পাস বইয়ের সমান করতে হবে। তাহলে আমরা 2 নম্বরে দেখি 15,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, ব্যাংকে এখনো বাড়েনি, কিন্তু চেক আদায়ের জন্য নগদান বইয়ে বাড়ানো হলো। তাহলে কি হলো, নগদান বইয়ে পাস বই অপেক্ষা বেশি টাকা হলো। এখন কি করতে হবে, সমান করতে হবে, বিপরীত বইয়ের সমান করতে হবে, অর্থাৎ পাস বইয়ের সমান সমান করতে হবে। তাহলে এখন যদি আমরা নগদান বই থেকে বাদ দিই তাহলে পাস বইয়ের সমান হবে। তাহলে এখানে লিখি, কি লিখবো, ওখানে যেটা লেখা আছে আমরা ওটাও লিখতে পারি, না হয় একটু সংক্ষিপ্ত করেও লিখতে পারি। লিখবো আদায়ের জন্য চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আদায়ের জন্য চেক ব্যাংকে জমা যা আদায় হয়নি, আদায় হয়নি। টাকার পরিমাণ কত টাকা, 15,000 টাকা। এই প্রথম ঘরে আমরা 15,000 টাকা। তাহলে এটা বুঝলাম, আমরা যখন চেকটা আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তখন নগদান বইয়ে বাড়াই দিয়েছিলাম, টাকা যোগ হয়ে গেছিল, কিন্তু ব্যাংক আদায় করতে পারেনি। তাহলে ব্যাংকের সমান সমান, অর্থাৎ ব্যাংক আমাদের বিপরীত বই, ব্যাংকের সমান সমান করতে হবে। তাহলে কি করতে হবে, নগদান বইয়ের থেকে সমপরিমাণ 15,000 টাকা যদি বাদ দেয় তাহলে ব্যাংকের সমান হবে। এটা হলো ব্যাংক সমবায়। তারপরে আসি আমরা 3 নম্বরে, ব্যাংক কর্তৃক প্রেরিত প্রদেয় নোট পরিশোধের জন্য পরিশোধ কিন্তু নগদান বইয়ে লেখা হয়। ব্যাংক সরাসরি প্রদেয় নোটের টাকা পরিশোধ করে দিল 5,000 টাকা, কিন্তু নগদান বই এখনো পরিশোধ করেনি। তাহলে কি করতে হবে, নগদান বই থেকে পরিশোধ করতে হবে, বাদ দিতে হবে। নাম্বার 3 কি আছে এখানে, প্রদেয় নোট পরিশোধ, প্রদেয় নোট পরিশোধ, ব্যাংক পরিশোধ করছে, পরিশোধ যা নগদানভুক্ত হয়নি, নগদান বইয়ে লেখা হয়নি বা নগদানভুক্ত হয়নি, লেখা হয়নি। এত লেখা লাগে না, একটু সংক্ষিপ্ত ভাবে লিখলেও হয়। টাকার পরিমাণ কত হলো, 5,000 টাকা। খেয়াল করি আমরা একটু, 5,000 টাকা, খুবই সুন্দর একটা অঙ্ক। 4 নম্বরে আসি আমরা, 12,000 টাকার একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনো উপস্থাপিত হয়নি। 12,000 টাকার চেক পাবে একজনে আমার কাছে, এক ব্যবসায়ী, তার কাছ থেকে মাল কিনেছিলাম বাকিতে, তাকে আমি চেক দিয়ে দিলাম। তাহলে আমার নগদান বই থেকে টাকার পরিমাণ কমে গেল, কিন্তু সে ব্যবসায়ী চেকটা নিয়ে ব্যাংকে এখনো জমা দেয়নি, মাস অথচ শেষ। তাহলে ব্যাংকে আমাদের উদ্বৃত্ত টাকা আছে, আমার নগদান বইয়ে কত টাকা আছে, নগদান বইয়ে কম টাকা আছে। তাহলে ব্যাংকের সমান সমান করতে গেলে আমার কি করতে হবে, ব্যাংকে যে পরিমাণ টাকা আছে অর্থাৎ বিপরীত বইয়ের সমান করতে হবে। কথাটা হলো এখানে, তাহলে আমার নগদান বইয়ে সমপরিমাণ টাকা অর্থাৎ যোগ করতে হবে। কি লেখা আছে আমরা একটু দেখি, ইস্যুকৃত চেক 12,000 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, টাকার পরিমাণ 12,000 টাকা। একটু খেয়াল করি আমরা, 12,000 টাকা। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে কি আছে, ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে সরাসরি আদায়, ব্যাংক দেনাদারের কাছ থেকে সরাসরি আদায় করলো 9,000 টাকা। তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে গেল, আমাদের নগদান বইতেও বাড়াতে হবে। 5 নম্বর, দেনাদারের নিকট থেকে আদায় যা নগদানভুক্ত হয়নি। ওটা লিখলেও চলে, না লিখলেও চলে। টাকার পরিমাণ কত, 9,000 টাকা। 9,000 টাকা, আমরা একটু খেয়াল করি, 9,000 টাকা। তারপরে আসি 6 নম্বরে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলো কত টাকা, 6,000 টাকা। তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে গেল, আমরা নগদান বইতে বাড়িয়ে দিই।
বিনিয়োগের সুদ আদায়। টাকার পরিমাণ হলো কত? টাকার পরিমাণ ৬০০০ টাকা। ৬০০০ টাকা। আর লাস্ট একটা আছে ব্যাংক কর্তৃক কমিশন চার্জ ১০০০ টাকা। ব্যাংকে টাকার পরিমাণ কমে গেল, আমাদের সমন্বয় করতে গেলে আমাদের নগদ বই থেকে কমাই দিতে হবে। খুব সহজ অঙ্ক, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে খুব সহজ। এখানে লিখবো কি ব্যাংক চার্জ যা নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, টাকার পরিমাণ ১০০০ টাকা। এবার ক্যালকুলেশনটা করি, এই যোগগুলো একসাথে যোগ করে আউটপুট গুলোকে নিই, তাহলে কত হলো? ১৫ আর ১২ কত? ২৭,০০০ টাকা। এবার ওই ৪০,০০০ টাকা যা নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ছিল ওর সাথে ২৭,০০০ টাকা যোগ করি, কত হলো? ৬৭,০০০ টাকা। এবার বিয়োগ কোষণ অর্থাৎ বাদ যে টাকাটা আমরা দিলাম সেই বাদ দেওয়া টাকাটা যোগ করি, ১৫ + ২০ আর ২১,০০০ টাকা। ২১,০০০ টাকা। এটা অবশ্যই ব্র্যাকেট রাখতে হবে, কারণ এটা বাদ দিতে হবে। তাহলে উপরে যোগফল হলো ৬৭ থেকে ২১,০০০ বাদ দিয়ে দেখি কত টাকা থাকে। হলো ৪৬,০০০ টাকা। এই ৪৬,০০০ টাকাটা হলো কি? এটা উত্তর লিখতে হবে। ওখানে যদি থাকে নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত, তাহলে উত্তরটা হবে তার বিপরীত বই, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত। এটা হলো যে বই ধরে অঙ্ক করব তার বিপরীত বই, এটা উত্তর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো থাকো। আমার এই ক্লাসটা তোমরা যদি বাসায় বসে একটু অনুশীলন করো তাহলে হয়তোবা একটু হলেও তোমাদের এই ব্যাংক সমন্বয় বিভাগে বুঝতে সমর্থ হবা। পরবর্তী ক্লাসে আরও একটু জটিলতায় আমরা যাব। তো সবাই সুস্থ থাকো। করোনাকালীন সময়ে বাইরে যাচ্ছে তাই ঘোরাফেরা না করে ঘরে বসে মা বাবার কথা যথাযথভাবে পালন করো এবং পাশাপাশি একটু লেখাপড়া করার চেষ্টা করো। তো সবাই ভালো থাকো, সকলকে ধন্যবাদ।